মোটিভেশনাল স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কালকে সকালে বলবো। মেজাজটা খারাপ হয়ে গেল আমার। অনেক জেদাজেদি করার পরেও কাজ হলো না। বেডে যেতে নিব তখনই হাতটা টেনে ধরলেন উনি, আমাকে ফেলে দিলেন নিচের ওপরে। আমি তাড়াহুড়ো করে উঠতে উঠতে বললাম, আপনার লাগবে তো? উনি আমার কোমর চেপে কাছে টেনে ধরলেন। আমার গালে ঠোঁট ছোঁয়াতেই শিউরে উঠলাম আমি। ফিসফিস করে বললেন, লাগবে না সুইটার, তুমি আমার কাছে থাকলে আমার ব্যথা আরো কমবে। ঠান্ডা হয়ে গেল আমার সারা শরীর। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে উনি আরও বেশি করে চেপে ধরলেন। আমি তো একটা প্রমিস করেছি, আজ প্রমিস ডে, তুমি তো কোনো প্রমিস করলে না। আমার মাথায় দুষ্টুমি ভর করলো। আমি ওনার চোখ ধরতেই উনি অপ্রস্তুত হয়ে আমায় ছেড়ে দিতেই ওনার থেকে দূরে সরে এলাম। বাঁকা হেসে বললাম, আই প্রমিস সারা জীবন আপনার থেকে এভাবেই পালিয়ে বেড়াবো। আয়াস ভ্রু নাচিয়ে বললেন, এমন তো অনেক প্রমিসই করেছো নিশা পাখি, একটাও রাখতে পেরেছো? এটাও পারবে না। এমন প্রমিস করো না যেটা তুমি রাখতে পারবে না। দেখা যাবে। কথাটা বলে চাদর টেনে শুয়ে পড়লাম আমি। উনি হেসে চোখ বন্ধ করলেন, সেই সঙ্গে আমিও। সকালে সূর্যোদয় হয়েছে অনেকক্ষণ, আমারও ঘুম ভেঙেছে। বাইরে রোদ, তাই আজ ঠান্ডা আগের থেকে কম। শীতেরাও জানান দিচ্ছে চলে যাবার। ঘুমের ওষুধের কারণে আজকাল একটু বেশি ঘুমুচ্ছেন আয়াস। আমি বেডের বালিশের চাদর ঠিকঠাক সাইডে রাখছি। এমন সময় কেবিনের দরজার নিচ দিয়ে অনেক কয়েকটা মাকড়সাকে আসতে দেখে কলিজা শুকিয়ে গেল। পা টিপে টিপে শান্তভাবে সাইড বেডে গেলাম। মাকড়সার উপদ্রব বাড়তে লাগলো। জোরে সোরে চিৎকার দিয়ে আয়াসের বেডের উপর উঠে বসলাম। আয়াসের বাম হাত খামচে ধরতেই আয়াস উঠে বসে আমায় ছড়িয়ে ধরলেন। আমিও কাঁপতে কাঁপতে ওনাকে ছড়িয়ে ধরলাম। আমার কানে কানে উনি বলে উঠলেন, হ্যাপি হাগ ডে নিশা পাখি। সকালটাই শুরু হলো জড়িয়ে ধরা দিয়ে। ভাগ্যিস মাকড়সাগুলো ছেড়েছিলাম, তাই জড়িয়ে ধরলে আমায়। চোখ বড় বড় করে তাকালাম। এসব তাহলে ওনার কাজ? মুখ লাল করে একপাশে বসে আছি। মুখটা লাল হয়েছে দুই কারণে, একটা লজ্জা আর একটা রাগ। তখন আমার চিৎকারটা মৃদু হলেও ইমরান দাদাভাইয়ের কানে ঠিকই গিয়েছিল, কারণ উনি দরজার বাইরেই দাঁড়িয়েছিলেন, দরজা দিয়ে ঢুকছিলেন। আমার চিৎকার শুনে কোনো রকম নক না করেই হড়মড় করে ঢুকে পড়লেন কেবিনে। এদিকে আমার আয়াসের কাঁধ খামচে জড়িয়ে ধরেছিলাম, কারণ মাকড়সাগুলো কেবিন বেয়ে উঠছিল। ব্যাপারটাই আমায় চড়িয়ে মজা নিচ্ছিলেন আয়াস। ঠিক এই অবস্থায় দাদাভাইয়ের মতো একজন গুরুজনের আগমন। ভয়ে আমি সব কিছু ভুলতেই বসেছিলাম। দাদাভাইকে খেয়াল না করে আয়াসকে জড়িয়ে ধরেছিলাম। দাদাভাই অপ্রস্তুত হয়ে পড়ে। ওনার গলা শুনে পিটপিট করে তাকাই আমি। উনি নিচের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে দেখে ছিটকে যাই আয়াসের কাছ থেকে। কিন্তু তবুও শান্তির দেখা নাই। একটা মাকড়সাকে নিচের পা বেয়ে উঠতে দেখে ভয়ানক চিৎকার দিয়ে হাত পা ছুটতে থাকি। হসপিটালিটি অনেকটাই চড়ু হয়। দাদাভাই রকিকে ছাড়ি দিয়ে সব মাকড়সা ওঠাতে বলে, কারণ কাজটা আয়েশের কথাই রকিই করেছিল। বর্তমানে লজ্জায় নতজানু হয়ে বসে আছি। দাদাভাই হু হা করে হেসে চলেছেন। আমি ওনার দিকে তাকাতে পর্যন্ত পারছি না। কি বিশ্রী ব্যাপার! আজ আয়াস হসপিটালের বেডে না থাকলে নির্ঘাত কয়েকটা ঠাটিয়ে চর মারতাম। হাতটা উসখুস করছে। দাদাভাই আমার লজ্জা কমানোর জন্য হাসি নিয়ে বললেন, আরে বৌমা, এই ছেলের কাণ্ডকে পাত্তা দিও না। ও তো পাগল, ছোট থেকে পাগলামি সহ্য করছি। ধমক দিতে গেলেই ওর একটাই কথা, ওর কাজগুলো অলওয়েজ হবে ইউনিক। পাগলের কাছে লজ্জা পেও না। আমি মাথা নিচু করেই হাসার চেষ্টা করলাম। আস্তে আস্তে কথার মাঝে লজ্জাটা কেটে গেল। সকালের খাবার আয়াসকে খাওয়া শেষেই ব্যস্ত হয়ে বসলাম। তারপর আয়াসের উদ্দেশ্যে উৎসুক হয়ে বললাম, এবার বলুন। আয়াস হতবাক হয়ে তাকালো, হয়তো ওনার কিছু মনে নেই। উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, কি বলবো? কি বলবেন মানে? কি করে আপনার এত বড় ক্ষতি হলো সেটা বলুন। দেখুন, আপনি কিন্তু বলেছিলেন আপনি আমাকে সকালে কথাগুলো বলবেন। আয়াস চোখ বড় বড় করে তাকালেন। উনি হয়তো ভাবেননি সকালে আমার এই কথাটা মনে থাকবে। আজ আমি নাছোড় বান্দা, পুরো ঘটনা শুনে তবেই ছাড়বো। উনি অসহায় গলায় বললেন, নিশা পাখি বড় ভাই আছে, এখন এসব কথা। দাদাভাই আয়াতকে থামিয়ে ধমক দিলেন। ঝাঁঝালো গলায় বললেন,
কিরে, বড় ভাই থেকে আজ পর্যন্ত কিছু লুকিয়েছিস? আজ বাহানা খুঁজছিস কেন? বৌমা সহ আমিও শুনতে চাই। আমি তো ঠিকঠাক জানি না আসলে পুরো ব্যাপারটা কি। আর রকির কাছ থেকে শুনেছিলাম যে বৌমার মাকে বাঁচাতে গিয়ে তারপর কি হয়েছে বল? আয়াস আর উপায় না পেয়ে বলা শুরু করলেন। অতীত। আয়াস দ্রুত মেন্টাল হসপিটালের দিকে যাচ্ছে গাড়ি নিয়ে। সকাল সকাল তেমন কোনো গাড়ির উপদ্রব নেই, শুধু কয়েকটা বাস ছাড়া। পর্যটন কেন্দ্র হওয়াতে অনেকেই এখানে বেড়াতে আসে, তাই ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে আয়াস। রকি ফোনে বলেছে রিক আর মাহতাব রাইজাদার খবরাখবর রাখার জন্য যে লোক রাখা হয়েছে সে আজই রিককে মেন্টাল হসপিটালের দিকে যেতে দেখেছে। আয়েশের বুঝতে বাকি রইল না যে ওরা কিছু না কিছু আঁচ করে ফেলেছে। হয় আনিশার মা নয়তো রাহিত চাচার বিপদ ঘনিয়ে আসছে, তাই বেরিয়ে পড়েছে সে। গাড়ি থেকে নামার আগে নিজের কাছে থাকা রিভলভারের গুলি চেক করে নেয় আয়াস। রিভলভারে মাত্র 3টে গুলি আছে। নিজের গাড়িতে লাথি দিয়ে রাগের সঙ্গে বলে উঠল, শিট, এখন যদি বিপদ আসে তাহলে মাত্র 3টা গুলিতে তো কাজ হবে না। এত বড় ভুল আমি কি করে করতে পারি? নিজের ওপর আত্মবিশ্বাস নিয়ে গাড়ি থেকে বেরিয়ে এলো আয়াস। সরু রাস্তা দিয়ে যেতে হবে। সরু রাস্তা ছাড়া মেন্টাল হসপিটালে ঢোকার আর একটা পথ রয়েছে, সেটা হলো হসপিটালের পেছন দিকের জং ধরে রাখা দরজা। দরজাটা শুধুমাত্র মানসিক রোগীকে ধরে আনার জন্য, গাড়িকে বের করার জন্য ব্যবহার করা হয়। আজ দরজাটা খোলা। ভ্রু কুঁচকালো আয়াস। একদিকে ভালোই হয়েছে, এদিক দিয়েই হসপিটালে ঢুকে যেতে পারবে। পা টিপে টিপে আশেপাশে নজর রেখে হসপিটালের পেছন দিকে ঢুকলো সে। পেছন দিকে রয়েছে পুরুষদের মেন্টাল হসপিটালের বিল্ডিং, তাই দ্রুত রাহিতের খবর নিল সে। রাহিত ঘুমুচ্ছে আর ভালোই আছে, কেউ আসেনি ওর খোঁজ করতে। ব্যাপারটা ভেবে নিশ্চিন্ত হলো আয়াস। কিন্তু আনিশার মা? ভোরের দিকে বিল্ডিং ফাঁকা। নিজের হুডির টুপিটা মাথায় পড়ল আয়াস, সেই সঙ্গে মুখে মাস্ক পরে নিল। সবার নজর এড়িয়ে কোনোভাবে আনিশার মায়ের কেবিন খুঁজতে লাগলো সে। এমন সময় কারো তীক্ষ্ণ চিৎকার শুনতে পেয়ে থেমে যায় আয়াসের পা জোড়া। আওয়াজটা আনিশার মায়ের। চিৎকার অনুসরণ করতে করতে একটা অন্ধকার রুমের সামনে এসে দাঁড়ায় ও। আনিশার মায়ের আকুতি ভরা কথা শুনে বুকটা ধক করে ওঠে আয়াসের। আমাকে ছেড়ে দাও, আমি আর কোনো পুতুল নিয়ে খেলা করব না। সত্যি ওই মাইয়া ধরনী মেয়েটার সঙ্গেও কথা বলবো না। আমার মাথায় আর ওসব তার লাগিয়ে দিও না, ওটা থেকে বিদ্যুৎ বের হয় আমি জানি। আমার মাথায় শক লাগে। আয়াস কান লাগিয়ে দেয়। ঘরে একজন মহিলা ডক্টর আর রিকের কথোপকথন চলছে। দেখুন মিস্টার রিক, যাদের ইচ্ছে করে পাগল করা হয় তাদের অবস্থা শেষ পর্যায়ে এসে আরও খারাপ নয়, বরং আরও ভালো হয়। ওনাকে যতই শক দেওয়া হোক, উনি এবার রিকভারি করবেন। মহিলা ডক্টরটি বিরক্তির সুরে কথাটা বলে উঠলেন। রিক অস্থির হয়ে পড়ল, জোরে জোরে বলল, কোনো না কোনো রাস্তা তো থাকবে ডক্টর, আপনি আশা ছাড়বেন না। আমার মায়ের সব মনে পড়তে দেওয়া যাবে না, প্রবলেম হয়ে যাবে। মহিলা ডক্টর আরো বিরক্ত হলেন। কিছুক্ষণ ভেবে বললেন, একটা রাস্তা আছে। ওনাকে এত শক দিতে হবে, ভয়ের ভেতরে রাখতে হবে যে উনি নিজের গত জীবনের সব কথা যাতে গুলিয়ে ফেলেন। এতেই একমাত্র আপনার মা সব স্মৃতি হারিয়ে ফেলতে পারেন। দেরি করছেন কেন? শুরু করুন সেই প্রসেস। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। মহিলা ডক্টর অবাক হয়ে তাকান, বিস্ফোরিত গলায় বলেন, আচ্ছা, উনি সত্যি আপনার মা তো? আমার তো সন্দেহ হয় মাঝে মাঝে। ওনাকে এত শক দিলে আর ওসব ভয়ানক প্রসেস করলে উনি তো আদমরা হয়ে পড়বেন, অনেকে অসুস্থ হয়ে যায়। রিক হিংস্র দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। মায়ের চুলগুলো এলোমেলো জট ধরানো, মাথার একপাশে কালো হয়ে গেছে, নখগুলো বড় বড় হয়ে গেছে। আনিশা যখন আসতো তখন মায়ের মাথায় চুলসহ নখ পরিষ্কার করে দিত গল্পে গল্পে। উনি মুখে হাত দিয়ে কাঁপছেন, গুনগুন কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ভয়ানক হেসে রিক বলে ওঠে, হ্যাঁ, ইনি আমার মা, জন্ম দিয়েছেন আমায়। শুধু জন্মটাই দিয়েছে, তাতে কি? মাকে নিয়ে নাচবো নাকি? আয়েসে বাঁচতে গেলে না টাকা প্রয়োজন, টাকা। সেসব তো আমার মা দিতে পারবে না, কিন্তু নিজের মতো উপার্জন করতে গেলে বাধা দেবে। দরকার নেই এসব মায়ের। এত কিছুর পরেও মা বলেই বেঁচে আছে হয়তো। কথাগুলো বলতে বলতে মাঝপথে থেমে গেল রিক। মায়ের মুখ থেকে হাত সরিয়ে মায়ের গাল চেপে ধরে বলল, মা কেমন আছো? আমাকে নিয়ে যাও, আমি থাকতে চাই না, নিয়ে চলো। এরা খুব কষ্ট দেয় আমাকে।
আয়াসের চোখটা ছলছল করছে। ওর মায়ের কথা খুব মনে পড়ছে। কতটা জানোয়ার আর নিষ্ঠুর এরা। এই দিনেই তো ওর মাকে খুন করা হয়েছে, এখন নিজের মাকেও ধীরে ধীরে মারার পরিকল্পনা করছে। এমনটা হতে দেবে না আয়াস। নিজের মাকে তো বাঁচাতে পারেনি, এই মায়ের ক্ষতি হতে দেবে না সে। নিজের লক্ষ্য স্থির করলো আয়াস। কিছুক্ষণ কিছু একটা ভাবতেই দেখলো রিক ওর মায়ের হাত বাঁধছে। আর দেরি করা যাবে না, ঝুঁকি নিতেই হবে। রিভলভার বের করে তাক করলো আয়াস। অন্ধকারে ঠিকঠাক লক্ষ্য করতে পারছে না সে। নিজের ইচ্ছে মতো চালিয়ে দিল গুলি। গুলির শব্দে চেঁচিয়ে উঠল ঘরে থাকা সবাই। কিছুক্ষণের জন্য মহিলা ডক্টর আর রিক অপ্রস্তুত হয়ে যায়। আয়াস দৌড়ে ঘরে আসে, হাতের বাঁধন খুলে দিতে লাগে। রিক আয়াসকে দেখে ঠিকঠাক চিনতে না পেরে নিজের কাছে থাকা রিভলভার নিয়ে এগিয়ে আসে। পেছন থেকে আয়াসের কপালে রিভলভার ঠেকিয়ে বলে, কে তুই? আয়াসের হাত থেমে যায়। রাগে চোখজোড়া লাল হয়ে যায়। নিজের গলার সুর মোটা করে বলে, কে আমি তাতে তোর কি যায় আসে? নিজের মায়ের ক্ষতি করছিলি কেন? হাত কাঁপে না তোর? জ্ঞান দিবি না, মেরে দেব। নিজের মুখ দেখো। আয়াস রিকের দিকে ঘুরে তাকায়। মিটমিটে আলোতে চেহারা বোঝা দায়ী হয়ে যাচ্ছে। আয়াসকে চেনার চেষ্টা করতেই রিকের অন্ডকোষে লাথি মেরে বসে আয়াস। রিকের মায়ের হাত ধরে টানতে টানতে দৌড়তে শুরু করে সে। রিকের মা হা হয়ে দেখছেন। দৌড়তে না চাইলেও দৌড়তে হচ্ছে। হাত ছাড়ানোর চেষ্টা করেন উনি। ঘর থেকে বের না হতেই আয়াসের হাত বরাবর গুলি লাগে। একদিকে ছিটকে পড়ে আয়াস হাত ধরে, তবুও ওনার হাতটা ছাড়ে না সে। এখন থামলে চলবে না। রিক আর ডক্টর এদিকে আসতেই রিকের মায়ের মুখে রুমাল চেপে ধরে আয়াস। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েন উনি। আয়াস রিকের মাকে কোলে নিয়ে বেরিয়ে যায়। রিকও পিছু নেয়। আয়াস হাঁপিয়ে যাচ্ছে, তার হাত থেকে রক্ত ঝরছে। এভাবে কতক্ষণ দৌড়বে সে? রিক পিছেই আছে। বাইরে বেরিয়ে আসতেই আয়াস ভুলক্রমে রিককে ভয় দেখাতে বাকি দুটো গুলি শ্যুট করেছে। রিভলভারে আর একটা গুলিও নেই। হসপিটালের শেষ দিকে এসে দাঁড়িয়ে পড়ে আয়াস। আর দৌড়ানো সম্ভব নয়। নিজের হাতের দিকে তাকায় সে। কি ভয়ানক অবস্থা। গেটের দিকে তাকিয়ে বলে, এই রকিটা এখনো আসছে না কেন? বলতে বলতে সামনে থেকে রকি আর পেছন থেকে রিক দুজনেরই আগমন ঘটে। রকিরও মুখে মাস্ক, তাই চেনা যাচ্ছে না। রকির কোলে রিকের মাকে তুলে দিয়ে ইশারায় বাইরে নিয়ে যেতে বলে। রিক হাঁপাতে হাঁপাতে বলে, স্যার আপনার হাতে তো লেগেছে, আপনিও বাইরে আসুন, পিছনে রিক আসছে। আয়াসও রকির সঙ্গেই যেতে নেয়, কিন্তু ওর পায়ে শুট করে রিক। দৌড়তে গিয়ে পা ধরে বসে যায় আয়াস। রকিও থেমে যায়, চিল্লিয়ে বলে ওঠে, স্যার। আয়াস নিচের পা ধরে কম্পন ধরানোর সুরে বলে ওঠে, রকি, আই সেড গো গো। রকি কোনো কিছু না ভেবে বেরিয়ে যায়। পেছন দিকটা একেবারেই ফাঁকা, কেউ নেই। আয়াসের অবস্থা নিস্তেজ হয়ে আসছে। বড় বড় শ্বাস ফেলছে সে। এবার হয়তো রিকের কাছে ধরা দিতেই হবে। রিক এগিয়ে এসে আয়াসের সামনে দাঁড়ায়, জোরে জোরে বলে, কে তুই? আয়াস কিছু বলার অবস্থাতে নেই। এমন সময় পেছনের গেট দিয়ে অনেক কয়েকজন লোক ঢুকে পড়ে। সবাই কালো পোশাক পরা। আয়াস নিস্তেজ আর বিজয় মিশ্রিত হাসি হেসে ওঠে। পেছন থেকে রিকের রিভলভার কেড়ে নেওয়া হয়। রিককে দুজন লোক বেধড়ক মারতে শুরু করে। আয়াসকে ধরে ওঠায় তার লোকেরা। নিশ্চয়ই এটা রকির কাজ। রিক পড়ে আছে মাটিতে, ওর ঠোঁট আর নাক দিয়ে রক্ত বের হচ্ছে। আয়াস ভয়ানক হাসি দিয়ে মোটা স্বরে বলে ওঠে, তোর আর তোর বাপের জম আমি, তোদের মৃত্যু আমি। যদি নিজেদের মৃত্যু ঠেকাতে পারিস ঠেকা। বর্তমান বড়সড় ধাক্কা খেলাম। মাথা ঘুরতে লাগলো। আয়াস আরও কথা বলছিল। আমার মাথা চক্কর দিয়ে উঠল। পড়তে নিলেই দাদাভাই আমার হাত ধরলেন। আয়াস আমার অবস্থা দেখে ধরপড়িয়ে উঠে বসলেন। দাদাভাই চিন্তিত সুরে বললেন, বৌমা তুমি ঠিক আছো? আমি শিরদাঁড়া সোজা করে দাঁড়ালাম। হাত জোর করে অনুরোধের সুরে বললাম, আল্লাহর দোহাই লাগে, আপনি প্লিজ চুপ করুন, আমি নিতে পারছি না। আয়াস দপ করে চলে উঠল। তিক্ততার সাথে বলল, এই জন্যই বলতে চাইনি। জানি শেষমেশ আমি তোমার কাছে দোষী হয়ে যাব। আপনাকে দোষী বলিনি আমি। প্রিয়জনদের নামে এসব শুনতে কষ্ট হচ্ছে, মনের কোথাও অবিশ্বাস থাকছে। প্রমাণ দিন আমায়। আমার কথা শুনে আয়াস শক্ত চোখমুখ করে কিছু বলতে নিলেই দাদাভাই ইশারায় থামিয়ে দিলেন। আমার উদ্দেশ্যে নম্র গলায় দাদাভাই বললেন, আমি জানি তোমার কষ্ট হচ্ছে,
কিন্তু তুমিই ভাবো, কেন আয়াস তোমার পরিবারের নামে এত এত অপবাদ দেবে? আয়াস তোমার স্বামী, কেন জেনে শুনে তোমায় তোমার বাবা মায়ের থেকে আলাদা করবে ও? নিশ্চয়ই কোনো সত্যি বা কোনো কারণ আছে। এই পৃথিবীতে যে কে আপন আর কে পর সেটা বোঝা যায় না রে বৌমা। আয়াস তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছেলে। আই থিংক ও ধীরে ধীরে তোমায় প্রমাণ দেবে। দাদা ভাইয়ের কথা শুনে থামলাম আমি। আসলেই দাদা ভাইয়ের কথাগুলো যুক্তিসম্মত। কি করব কিছুই বুঝতে পারছি না। দুপুর গড়িয়েছে, এমন সময় আয়াসের ইচ্ছে উনি কৌশল করবেন। ওনার সঙ্গে কথা বা তর্কে পারা গেল না। ওনাকে ধরে ধরে নিয়ে এলাম ওয়াশরুমে। তারপর একটা ছোট টুলে বসিয়ে দিলাম। মগে পানি নিয়ে বললাম, দেখে ঝুঁকে বসুন, মাথা ধুয়ে দিই। আয়াস সঙ্গে সঙ্গে ঝুঁকলেন। খুব সাবধানে ওনার মাথায় পানি ঢালতে থাকলাম আমি। পানি ঢালার শেষে মাথা মুছে দিলাম, তাতেও শান্তি নেই। মাঝে মাঝে আমার পেটে হাত বুলিয়ে চলেছেন উনি। বিরক্ত হয়ে চোখ রাঙিয়ে তাকালে দাঁত বের করে হাসছেন। সহ্য করে কোনো রকমে মাথা মুছে দিলাম। ডান হাত আর গুলি লাগা পা ভেজানো একদমই যাবে না, তাই খুব সাবধানে পানি ঢালছি। এরই মাঝে উনি বলে উঠলেন, সাবান দেবে না? সাবান দেব কেন? সাবান যদি ওসব ব্যান্ডেজ করা জায়গায় ঢুকে যায় সমস্যা হবে। তুমি থাকতে সমস্যা কিসের? ভিজে গায়ে আমাকে জড়িয়ে ধরলেন উনি। ব্যাপারটায় বিরক্ত আর ভালো লাগা দুটোই যেন তরতর করে প্রকাশ পেল। তবুও বিরক্ত লাগাটাই মুখে প্রকাশ করলাম আমি। কি সমস্যা? আপনার গা ভিজে না? দেখি ছাড়ুন। আমাকে ছেড়ে দিলেন আয়াস। আমি সাবধানে গায়ে সাবান মাখিয়ে দিলাম। সাবানের ফেনা যেন উপচে উপচে পড়ছে। ওনার মুখ বরাবর বসতেই মুহূর্তেই মুখ এনিয়ে এনে আমার গালের সাথে গাল লাগিয়ে সাবানের ফেনা ভরালেন উনি। আমি তেতে উঠে বললাম, ছেলে মানুষে না করলে চলছে না আপনার? কথা বলতে বলতে আমার পুরো শরীরে সাবানের ফেনা হাত দিয়ে মাখিয়ে দেওয়া শেষ ওনার। হাই হুতাশ করে আর লাভ নেই। এক প্রকার তৃতীয় বিশ্বযুদ্ধ করে ওনাকে গোসল করানো শেষ করলাম। আসিফ ভাইয়ার ফোনে কল করছি। আয়াস রকির সঙ্গে কথা বলছে আর আধশোয়া হয়ে ল্যাপটপে ঘাটাঘাটি করছেন। আসিফ ভাইয়ার ফোন কিছুক্ষণ বাজতেই ওপাশ থেকে কলটা ধরলো। হ্যালো আনিশা, বল। আসিফ ভাইয়ার কণ্ঠ বেশ দুঃখে জর্জরিত। ইস, মিস্টার ভদ্র কয়েকদিনের ব্যবধানে কেমন হয়ে গেছে, ভাবতেই খারাপ লাগছে। ভাইয়ার এমন হয়ে যাওয়ার কারণ তো অজানা নয়। নিজের একমাত্র বোন এতদিন ধরে নিখোঁজ। আমি বলতে চেয়েও বলতে পারবো না ঋদ্ধি আপুর কথা। মনে মনে অনেকবার ক্ষমা চেয়ে নিলাম। তারপর গলা খাকারি দিয়ে বললাম, ভাইয়া কেমন আছো? আমার গলা শুনে আয়াস কান খাড়া করে আমার দিকে তাকালেন। আমিও ওনার দিকে বাঁকা চোখে তাকিয়ে কথা বলায় মন দিলাম। এই তো আছি। ভাইয়া অন্যমনস্ক। আমি শান্ত সুরে বললাম, তুমি এখনো আমাদের বাড়িতে আছো? তোর খালামুড়ি আর খালু চলে গিয়েছে, আমি আছি। একটা মিথ্যে আশা নিয়ে আছে, বলতে পারিস যে ঋদ্ধিকে খুঁজে পাবো। আমি ঢোক গিলে বললাম, মিথ্যে আশা কেন বলছো? আপু নিশ্চয়ই ফিরবে, দেখো। ভাইয়ার মলিন হাসির আওয়াজ শোনা গেল। আমি তড়িঘড়ি করে বললাম, আচ্ছা শোনো। হ্যাঁ বল। 2 দিন আগে আমার ভাইয়া কি আহত ছিল? আসিফ ভাইয়া কিছুক্ষণ চুপ থাকলো, তারপর থমথমে গলায় বলল, কেন বলতো? আমি বিরক্তির সুরে বললাম, উফ বলো তো, আমি জানতে চাই। ভাইয়া ভাবনায় ব্যস্ত হয়ে পড়ল। হ্যাঁ রে, 2 দিন আগে সকালের দিকে, বুঝলি, রেক ভাইকে জানালা থেকে দেখেছিলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়িতে ঢুকছে, মুখে নাকে রক্ত শুকিয়েছিল। জিজ্ঞেস করেছিল কি হয়েছে, কিন্তু ভাই কেমন জানি এড়িয়ে গেল। আসিফ ভাইয়ের কথা স্তব্ধ হয়ে আয়াসের দিকে তাকালাম। আয়াস ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো আসিফ ভাইয়ার বক্তব্য। আমি নজর সরিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, রাখছি। আসিফ ভাইয়ার উত্তর না শুনেই ফোন কেটে দিয়ে আয়াসের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। রাতে অন্যমনস্ক হয়ে নড়েচড়ে বারবার আয়াসের দিকে চেয়ে আছি। আয়াসের চোখ জোড়া বন্ধ, হয়তো ঘুমিয়েও পড়েছেন। আমার মনে চিন্তার পাহাড় তৈরি হয়েছে। এত ঘোরপ্যাচের মাঝে নিজেকে একটা ছোট্ট পিঁপড়ে লাগছে। অনেকক্ষণ এপাশ ওপাশ করে যখন চিন্তার ভার নিতে পারলাম না, উঠে বসে পড়লাম। ফোনটা হাতে নিয়ে স্ক্রিন অন করলাম। উদ্দেশ্য ভাইয়ার সঙ্গে সরাসরি কথা বলা। ভাইয়ার নম্বর ডায়াল করতে যাব, তখনই আয়াসের গম্ভীর গলা শুনে চমকে গেলাম। ফোনটা রেখে দাও নিশা পাখি। চকিত চোখে তাকালাম, তারপর খানিকটা রাগ নিয়ে বললাম, না, ভাইয়ার কাছে ফোন করে সব জানবো, তারপরেই ফোন রাখবো। তোমার কি মনে হয় তোমাকে তোমার ভাই মিথ্যে বলতে পারে না? মিথ্যে বললে কি করবে? মাঝে মাঝে এমন বোকামি করো না তুমি। এত জানার আগ্রহ যখন তোমার,
তখন আমি কথা দিচ্ছি আমি নিজের তোমার সামনে সব তুলে ধরবো। আয়াসের দিকে চিন্তিত হয়ে তাকালাম। আয়াস ইশারায় নিজের কাছে ডেকে বললেন, আজ আমার সাথে শুয়ে পড়বে, এসো। মাথা নাড়িয়ে বললাম, না আপনি ঘুমান, আমি এখানে ঘুমাতে পারবো, ওখানে আপনার কষ্ট হবে। আয়াস স্থিরভাবে তাকিয়ে হুমকি দেওয়া কণ্ঠে বললেন, এখনই তুমি আমার কাছে আসবে, তোমার ঘ্রাণ আর তোমার স্পর্শ দুটোই চাই আমার। যদি না আসো তাহলে কিন্তু আমি নিজেই উঠে যাব। সেটা কি ভালো হবে? সত্যি ওনাকে নিয়ে পারবো না আমি। উঠে গিয়ে ওনার পাশে দাঁড়ালাম। আমার হাত ধরে টেনে নিয়ে নিচের বাম হাতের বাহু ডোরে শুইয়ে দিলেন উনি। ওনার উষ্ণতা পেয়ে বেশ লাগছে। আগে তো এমন লাগতো না, তবে আজ ভালো লাগছে। ওনার উষ্ণতা পেতে ইচ্ছে করছে। তখনই গালে নিচের ঠোঁটের ছোঁয়া অনুভব করলাম আমি। চোখ বড় বড় করে তাকালাম ঘাড় ঘুরিয়ে। আয়াস চোখ টিপে বলল, এখন রাত 12:42। কিস দেওয়ার জন্য কোনো ডেট প্রয়োজন নেই আয়াস চৌধুরীর, তবে এই দিনের জন্য স্পেশাল কিসের আয়োজন করছি কাল। তুমিও কিস করবে কাল, সুইটহার্ট। বাড়িতে যাওয়ার জন্য রিসেপশনে দাঁড়িয়ে আছি। আমার হাতে হুইল চেয়ারের হ্যান্ডেল। হুইল চেয়ারে বসে আছেন আয়াস। বারে বারে উঠতে চেষ্টা করছেন। উনি আবারও ওঠার জন্য উসখুস করতে নিলে চোখ রাঙিয়ে কড়া গলায় বললাম, কী সমস্যা আপনার? বসে থাকতে কি হচ্ছে? সমস্যা তো অনেক, ইউনো। আমাকে প্রতিবন্ধী লাগছে, হাঁটতে ইচ্ছে করছে। আমি দ্বিগুণ রাগের সঙ্গে বললাম, একদম নড়াচড়া করবেন না। নড়াচড়া করেছেন তো আমার থেকে খারাপ কেউ হবে না। একে তো আরও 2 দিন হসপিটালে থাকার কথা, তার আগেই জোর করে রিলিজ নিচ্ছে। তার উপর এক জায়গায় বসে থাকতে পারছে না। আয়াস ভয় পাওয়ার নাটক করলেন, অত পরেই হেসে উঠলেন। আমি তেলে বেগুনে জ্বলে উঠে চুপ করে দাঁড়িয়ে রইলাম। রকি এলেন হন্তদন্ত হয়ে, তারপর বললেন, চলুন ম্যাডাম, সব ফর্মালিটি পালন শেষ। আমি মাথা নাড়িয়ে হুইল চেয়ার ঠেলতে লাগলাম আর হাঁটতে লাগলাম। পেছন পেছন হাঁটতে লাগলেন রকি। আয়াস রকির উদ্দেশ্যে অত্যন্ত তিক্ত সুরে বলে উঠলেন, রকি, আমি হাঁটবো কবে থেকে? আর যদি 2 দিন আমাকে এভাবে বসে থাকতে হয় না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম। আয়াসের কথাগুলো বেশ সিরিয়াস। লোকটা হয়তো আসলেই বিরক্তিতে ভুগছেন। রকি থতমত খেয়ে বলে উঠলেন, স্যার, কাল থেকে আপনাকে একটু একটু করে হাঁটতে বলেছেন ডক্টর। আপনার হাড়ে গুলি লেগেছে তো, তাই সারতে একটু সময় লাগবে। আয়াস বিরক্ত হয়ে কটমট করে ঘাড় ঘুরিয়ে সামনে তাকালেন। হসপিটালের থেকে বের হতেই পার্কিংয়ের দিকে যেতে আর এক বিপত্তি বাঁধল। ওই নার্স মেয়েটা আবারও সামনে দেখতে পেয়ে চোখ মুখ কুঁচকে ফেললাম আমি। সেদিকে আয়াসের কোনো ভ্রুক্ষেপ নেই। আয়াসকে দেখে চোখ বড় বড় করে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকলো। মেয়েটার মুখ দেখে মনে হচ্ছে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। সব থেকে বড় কথা, ওই মেয়ের কথা শুনতে চাই না আমি। তাই আয়াসকে নিয়ে নার্সের পাশ কাটিয়ে যাচ্ছিলাম। তখনই ও মুখটা খুলে কাঁপা কাঁপা গলায় বলল। আমি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে ভ্রুকুচকে বললাম, কিছু বলবে? মেয়েটা এদিক ওদিক তাকিয়ে মিনমিন করে বলল, পেশেন্টের তো আরও 2 দিন থাকার কথা ছিল। থাকার কথা ছিল, কিন্তু থাকবে না। পেশেন্ট থাকতে চাই না। আর কিছু? নার্স দ্রুত এদিক ওদিক মাথা নাড়িয়ে জানালো, না আর কিচ্ছু জিজ্ঞেস করার নেই। আমি সামনে তাকিয়ে হাঁটতে লাগলাম। আয়াস ঠাট্টা করে রকিকে বললেন, বুঝলে রকি, ভাবছি ওই বোকাশোকা নার্সটাকে 2 মাসের জন্য নিজের বাড়িতে কাজের জন্য নিয়ে যাব। তাহলে টিভির বিল দিতে লাগবে না, ফ্রি এন্টারটেইনমেন্ট দেখা যাবে। সন্ধিহীন নজরে তাকালাম। আমার এই দৃষ্টির মানে এই আলোচনা আমার মোটেও পছন্দ হচ্ছে না। আমার এই দৃষ্টি দেখতে পেলেন রকি। গলা খাকারি দিয়ে বললেন, কি যে বলেন না স্যার, কি দরকার অযথা এইসব করার? থাক না। কথাটা বলে জোর করে হেসে ভয়ে ভয়ে আমার দিকে তাকালো রকি। আমার দৃষ্টি ততক্ষণে স্বাভাবিক হয়ে গেছে। আয়াস রকির অবস্থা দেখে কিছু একটা আন্দাজ করে হালকা হাসলেন। বাড়িতে এসে আয়াসের আর এক জেদ শুরু হলো। লোকটা বড্ড জেদি, যা বলবে তাই। ও এখন এই অবস্থায় হাঁটবেন মানে হাঁটবেনই। এখন ওনার সাহায্য কেউ করলে ভালো, আর না করলে উনি একাই উঠে দাঁড়াবেন। রকি, আমার বাঘিনী আমাকে সাহায্য করবে না, বুঝেছি। তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে আমাকে ফেলে চলে যেতে পারো না। আমাকে উঠাও। রকি উপায় না পেয়ে চোখ মুখ কাচুমাচু করে এগিয়ে আসতে লাগলেন। আমি তৎক্ষণাৎ আয়েশের সামনে দাঁড়িয়ে চোখ বড় বড় করে বললাম, আপনার জেদ কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। আপনি কাল থেকে হাঁটবেন বলল তো রকি। আয়েশ মানার পাত্র নন, তাই ঘাড় বেঁকিয়ে রকির দিকে তাকিয়ে চোখ রাগালো সে। দাঁতে দাঁত চেপে বলল,
রকি আমাকে সাহায্য করবে কি না? আয়াসের লাল চোখ আর রাগের সঙ্গে বলা কথা বড্ড ভয় পান রকি। তাই আমার পাশ কাটিয়ে দ্রুত পায়ে হেঁটে এসে আয়াসের কাঁধ ধরে সাহায্য করেন আয়াসকে উঠে দাঁড়াতে। কোনো রকমে উঠে দাঁড়ায় আয়াস। আমি ক্ষীণ দৃষ্টিতে তাকাই রকির দিকে। রকি অসহায় দৃষ্টি নিক্ষেপ করে আমার দিকে। দৃষ্টির মানে এই যে উনি পড়েছেন বেকায়দায়, ওনার কিচ্ছু করার নেই। কি আর করার? দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়াসকে দেখলাম। হতাশ গলায় বললাম, উঠে দাঁড়িয়েছেন ভালো কথা, পায়ে বেশি চাপ দিবেন না, আর রকি বেশি নিয়ে হাঁটাহাঁটি করাবেন না, 5 মিনিট পরেই বসিয়ে দিবেন। আয়াস বাঁকা হাসলেন। বাম হাত দিয়ে আমাকে নিচের দিকে টেনে নিতেই ঢোক গিলে নিচ থেকে তাকান রকি। আমি দাঁতে দাঁত চেপে বলি, কি হচ্ছেটা কি? রকি আছেন, অসভ্যতা কম করা যায় না? আয়াস রকির দিকে তাকান, ভ্রু উঁচিয়ে ইশারা করে বলে ওঠেন, নো প্রবলেম। রকির বাড়িতেও বউ আছে, ও জানে এসব হয় মাঝে মাঝে, তাই না রকি? রকি নিচ দিকে তাকিয়েই হ্যাঁ বোধক মাথা নাড়াতেই স্বস্তির কণ্ঠে বলেন আয়াস, এই তো রকি বুঝেছে, আমার 1 বছরের বউয়ের সাথে আমার পার্সোনাল কথা আছে। কথাটা বলে আমার গাল ধরে আমার কান ওনার মুখের সামনে আনলেন আয়াস। ফিসফিস করে বললেন, আমার প্রতি এত কেয়ারিং নিশা পাখি, আই অ্যাম সারপ্রাইজড। চোখের পলক ফেলে বাঁকা চোখে তাকালাম। শুকনো ঠোঁট ভিজিয়ে আটকা আটকা গলায় বললাম, তেমন কিছু না, আপনি তো আমার যত্ন করেছেন, আমার তেমন কোনো ক্ষতি করেননি, এটা তারই প্রতিদান। রিয়েলি? আই ক্যান বিলিভ। আমি সরে এলাম। বিশ্বাস না করতে পারলে করবেন না, আমি ফ্রেশ হব। রকির সঙ্গে কোথায় হাঁটবেন, হাঁটুন গিয়ে। আয়েশের কথা শুনে শ্বাস আটকে আসার উপক্রম হয়েছিল। দ্রুত আলমারি খুলে শাড়ি নিয়ে ঢুকে পড়লাম ওয়াশরুমে বিড়বিড় করতে করতে। বাইরে থেকে স্পষ্ট গগন কাঁপানো হাসির আওয়াজ শোনা গেল। ওয়াশরুম থেকে সদ্য শাওয়ার নিয়ে বের হলাম। মুখ এখনো ভিজে ভিজে। টাওয়াল দিয়ে নিচের মুখ মুছে বেডের দিকে তাকাতেই ঘর শূন্য দেখে অবাক হলাম। এতক্ষণ হয়ে গেল রকি এখনো আয়েশকে ঘরে দিয়ে যাননি। মাথার চুল থেকে পানি ছেড়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম। সিঁড়ি থেকে নামতে নামতে আশেপাশে তাকিয়েও আয়েশের কোনো চিহ্ন মাত্র দেখতে না পেয়ে চিন্তার রেখা দেখা দিল আমার কপালে। ড্রয়িং রুমে কাজ করছিলেন একজন সার্ভেন্ট। তার কাছে ব্যস্ত পায়ে এগিয়ে যেতেই কাজ থামিয়ে দিলেন উনি। আমি ওনার দিকে প্রশ্ন ছুড়ে দিলাম, শুনুন, আয়েশের রকিকে দেখেছেন? জি ম্যাডাম, ওনারা তো বাইরে গার্ডেনে সুইমিং পুলের আশেপাশে হাঁটছিল, একটু আগেই বাইরে থেকে আসছে দেখলাম। এবার রাগের চোখ মুখ লাল হয়ে গেল। মানুষ কখনো এত খামখেয়ালি হয়? অদ্ভুত। নিজের শরীরের খেয়াল অন্তত রাখা উচিত। রাগে চোখ মুখ নিয়ে এসে পৌঁছলাম গার্ডেনে। গার্ডেনের এক পাশ দিয়ে সুইমিং পুল, সেদিকেই যাচ্ছি আমি। হঠাৎ একটা চিৎকার শুনলাম, মাথায় যেন বাজ পড়তে লাগলো। এ তো আয়েশের চিৎকার। আবার কেউ ওনার কোনো ক্ষতি করলো না তো? অজানা ভয়ে হৃৎপিণ্ড লাফাতে লাগলো। শাড়ির কুচি ধরে এলোমেলো পায়ে দৌড়তে শুরু করলাম। সুইমিং পুলের কাছে আসতেই শেষ কিনারায় আয়াসকে দেখতে পেলাম। আয়াস সুইমিং পুল থেকে উঠছেন। ওনার ডান হাতটা কাছে লাগাতে পারছেন না, বাম হাত দিয়ে ওঠার চেষ্টা করছেন। ওনার চুল থেকে পুরো শরীর ভিজে। এই ঠান্ডায় এই অবস্থায় সুইমিং পুলে পড়ে গেলেন কি করে? ভাবনা বাদ দিয়ে ওই পাশের কিনারায় গেলাম। ততক্ষণে সুইমিং পুল থেকে উঠে পড়েছেন আয়াস। আমার ভয়ে কাঁদতে গিয়েও পারছি না। কোনো রকমে উঠে বসতেই নেতিয়ে পড়লেন আয়াস। ঘাসে জ্ঞান হারিয়ে ফেললেন উনি। এবার গগন কাঁপিয়ে কেঁদেই দিব এমন অবস্থা আমার। ঠোঁটে ঠোঁট চেপে কাঁদতে কাঁদতে ওনার কাছে বসলাম। চিৎকার করে বললাম, রকি কোথায় গেলেন? উনিই তো আয়েশকে নিয়ে এসেছিলেন, তাহলে উনি থাকতে আয়েশের এই অবস্থা হয় কি করে? কথাটা শেষ হতেই আয়েশ কাঁদতে শুরু করলেন। হাতের একপাশের ব্যান্ডেজ ভিজে রক্ত বের হতে শুরু করেছে। কাঁদতে কাঁদতে মুখ থেকে পানি বের করলেন উনি। আমি ওনাকে ঝাঁকিয়ে ডাকতে আবার নিস্তেজ হয়ে পড়লেন। হয়তো সাঁতার কাটতে না পারায় অনেক পানি খেয়ে ফেলেছেন উনি। এবার কি করব? মুখে হাত দিয়ে আশেপাশে তাকালাম। পেটে হাত দিয়ে চাপ দিতেও পানি বের করতে পারলাম না। আর কি উপায় আছে? ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেওয়া? গায়ের লোম শিউরে উঠল, শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। মুখ ঘুরিয়ে নিলাম। তারপরেই ভাবলাম যে এছাড়া আর কোনো উপায় নেই।
চোখ খিচে বন্ধ করলাম। আয়েশের গেঞ্জির কলার ধরে ঢোক গিলে সেকেন্ডের মধ্যে ওনার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম আমি। কিছুক্ষণের মুহূর্তেই আমার ঘাড়ে হাত পড়তেই চোখ এক ঝটকায় খুলে ফেললাম। আয়েশের চোখ জোড়া খোলা। ওনার জ্ঞান ফিরেছে। লজ্জায় গাল লাল হয়ে এলো। উঠতে নিলাম, পারলাম না। আমার কোমর চেপে ধরে কিস করছেন উনি। ওনাকে ধাক্কিয়েও পারলাম না। এক সময় নিচু থেকেই ছেড়ে দিলেন উনি। এক ঝটকায় দাঁড়িয়ে পড়লাম। উনি ঘাসের ওপর শুয়ে শুয়ে হাসছেন, খুব হাসছেন। আমার লজ্জায় কুকিয়ে গেলাম। হাস্য উজ্জ্বল কণ্ঠে বলে উঠলাম, কি বলেছিলাম নিশা পাখি, তুমি নিজে থেকে কিস করবে আমাকে, করেই ফেললে অবশেষে। আমি যে ওনাকে কি শব্দ বলবো সেটাই খুঁজে পাচ্ছি না। লজ্জা পেয়ে থাকার মেয়েও আমি নই। তেতিয়ে বলে উঠলাম, তাহলে এইসব আপনার নাটক ছিল? আপনি আসলেই খুব খারাপ আর একটা ফালতু লোক। জানি আমি। কথাটা বলে হু হা করে হাসলেন উনি। আমি ফুঁসে বললাম, আমি কতটা সিরিয়াস হয়ে গিয়েছিলাম জানেন আপনি? আপনার ওসব ক্ষত জায়গায় পানি ছোঁয়ানো মানা ছিল, আর আপনি এসবের জন্য পুরো সুইমিং পুলে গোসল করলেন। আয়েশ কোনো মতে বাম হাতে ভর করে উঠে বসলেন। ঠোঁট কামড়ে হেসে বললেন, এই সামান্য রক্তক্ষরণের বদলে আমি যদি আমার ওই সুন্দর ঠোঁটজোড়া ছোঁয়া পেতে পারি তাহলে তো আমি 1000বার এই কাজটা রাজি আছি। এবার আর লজ্জার ভিড়ে টিকতে পারছি না আয়েশের সামনে। আরও লজ্জা দিয়েই চলেছেন উনি। আচ্ছা, কোনোভাবে মাটিটা ফাঁক করা যায় না বলেই সেখান থেকে উল্টে ঘুরে ছুট লাগালাম। পেছন থেকে আয়েশ গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠলেন, আমাকে নিয়ে তো যাও নিশা পাখি, আমি তো উঠতে পারবো না। আমি দাঁড়িয়ে পড়লাম রকিকে দেখে। লজ্জায় কাঁপতে কাঁপতে কোনো মতে বললাম, আপনার স্যারকে ধরে নিয়ে আসুন হুইল চেয়ারে। তারপর রকিও পাশ কাটিয়ে চলে এলাম আমি। সারাদিন লুকোচুরির মাধ্যমে চলে গেল আমার দিন। ডক্টর আয়েশকে দেখে গেলেন। তেমন কোনো ক্ষতি হয়নি ওনার, তবে এরপর থেকে এমন ভুল যেন না হয়, নয়তো পানিতে ওনার ইনফেকশন হতে পারে, এই বলে ওয়ার্নিং দিয়ে গেলেন উনি। অবশেষে রাতে চুপি চুপি করে ঘরে পা রাখলাম। আয়েশ গভীর ঘুমে। দাদাভাই আজকে বিদায় জানাতে এসেছিলেন। আবার বিদেশে যাবেন উনি। কোনো বড়সড় একটা মিশনে নেমেছেন, যেখানে উনি ছাড়া ওনার দল অচল হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে বিদেশ ফিরতে হলো ওনাকে। রাতে দেখা করেই উনি পাড়ি জমালেন বিদেশে। তারপর ঘুমোতে এলাম আমি। আয়েশ ঘুমিয়ে আছেন দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম। চোরের মতো ওনার পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়লাম। তখনই আমার শরীরে কোনো হাতের ভর পেতেই পিটপিট করে তাকালাম। মুখটা বাংলার পাঁচের মতো করে তাকাতেই আয়েশ চোখ টিপে দিলেন। সাথে সাথে ওপাশ ফিরে চোখ বুঝলাম। হালকা মাথা উঠিয়ে আমি ঘুমিয়ে পড়েছি কিনা চেক করলেন আয়েশ। হতভম্ব হয়ে বিড়বিড় করে বললেন, এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল? হাসতে গিয়েও হাসি চাপিয়ে রাখলাম। ওনার ধারণাকে পাল্টানো যাবে না। ভাবুক আমি ঘুমিয়ে গেছি। একসময় নিচের বুকে আমার মাথা ঠেকিয়ে নিলেন উনি। ওনার উষ্ণতা পাওয়ার তৃষ্ণায় আমিও ঘুমের ভান ধরে জড়িয়ে ধরলাম ওনাকে। কি শান্তিপ্রিয় জায়গা। সকালে পাখির কিচিরমিচির আওয়াজ কানে আসতেই ঘুমের মাঝে কপাল কুঁচকে ফেললাম আমি। দূরের জানালা থেকে শিরশিরে বাতাস আসতেই কেঁপে কেঁপে চোখটা খুললাম আমি। মুখে হাত দিয়ে হাই তুলতেই যখন পাশে তাকালাম, হা আর বন্ধ হলো না। সন্দেহে চোখ জোড়া নিয়ে তাকিয়ে উঠে বসলাম। এই ক্ষত নিয়েও কি উনি অফিস চলে গেলেন? বেড থেকে নামতেই দরজা খোলার আওয়াজে চকিত চোখে তাকালাম। কে সকালে নক না করেই আমার ঘরে ঢুকেছে? আমাকে অবাক করে দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে ঢুকলেন আয়েশ। আমাকে জাগ্রত দেখিয়ে ভ্রু উঁচু করে বললেন, গুড মর্নিং সুইটহার্ট। আপনি একা একা হাঁটতে পারছেন? আয়েশ এগিয়ে এলেন আমার দিকে। শান্ত ভঙ্গিতে বললেন, মোটামুটি একটু কষ্ট হচ্ছে, নো প্রবলেম, ম্যানেজ হয়ে যাবে। কথাটা বলে বেডে ধপ করে বসে পড়লেন উনি। ওনার চেহারায় ক্লান্তি দেখেই বোঝা যাচ্ছে এক পায়ে বেশি ভর দিয়ে হাঁটতে গিয়ে উনি ক্লান্ত। আমি উঠে দাঁড়ালাম। অন্যদিকে যেতে নিলে আমার হাত চেপে ধরলেন। মুখ ফিরিয়ে ওনার দিকে তাকাতেই আমাকে এগিয়ে আনলেন উনি। পলকহীন নজরে তাকিয়ে ওনাকে চোখ দিয়েই জিজ্ঞেস করলাম, কি হয়েছে?
আয়াস আমার চোখের ভাষা কোনোভাবে পড়লেন উনি, তবে জবাব দিলেন না। আমার বাম হাতটা নরমভাবে ধরে নিচের পকেট থেকে কিছু একটা বের করলেন। আমি কপাল ভাঁজ করে উৎসাহের সঙ্গে তাকিয়ে আছি। ওনার পকেট থেকে বের হলো ছোটোখাটো রিংয়ের বক্স। আকাশ ছোঁয়া বিস্ময় নিয়ে তাকালাম। বক্স খুলে একটা কালো রঙের ডায়মন্ডের পাথরের রিং বের করে রিংয়ের দিকে তাকালেন উনি। আমার দিকে রিং এগিয়ে দিয়ে স্নিগ্ধমাখা কণ্ঠে বললেন, এটা কোনো সাধারণ রিং নয় নিশা পাখি, ধরে নাও এটা আমার হৃদয়। আমি জানি আমার হৃদয় আর আমার প্রাণ আমার কাছ থেকে বেশি, আমার বাঘিনীর কাছে বেশি ভালো থাকবে। আমার গলাতে কত শত কথা এসে আটকে গেল। কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। চোখের পাতা না ফেলে এক দৃষ্টিতে এই চমৎকার মানুষটির দিকে তাকিয়ে আছে। আমার অনামিকা আঙ্গুলে অবশেষে রিংটা পরিয়ে দিলেন উনি। আমার হাতে ছোট্ট করে চুমু খেয়ে বললেন, এটা আমার ভালোবাসার চিহ্ন। যতই ঘৃণা করো না কেন আমায়, এটা তুমি খুলতে পারবে না, কখনো না। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই রিভেঞ্জ ওয়ালা লাভ। ওনার শেষ কথা শুনে আলতো হাসি ফুটল ঠোঁটে। তারপর কিছু একটা ভেবে উনি বললেন, আমি তো আমার ভালোবাসার চিহ্ন দিয়েছি, নাও ইয়োর টার্ন। নিজের দিকে তাকালাম। আমি কি কিছু দিতে পারবো ওনাকে? কোনো মতে বললাম, আমি। আমার কথা পুরোটা শেষ না হতেই আমার শেষ আঙ্গুল থেকে একটা ছোট্ট রিং খুলে নিলেন উনি। রিংটা আমার ছোটবেলার, বেশ পছন্দের বলে ওটা আজও নিজের ছোট্ট আঙ্গুলে লাগিয়ে রেখেছি। রিংটা নিয়ে ঠোঁট উল্টিয়ে রিংটা মনোযোগ দিয়ে দেখে বললেন, সো সুইট। এটা তো আমার কোনো আঙ্গুলেই হবে না, আমি বরং এটা আমার গলার চেইনের সঙ্গে ঝুলিয়ে রাখি। দেরি না করে নিচের চেইন খুলে রিংটা ভেতরে ঢুকিয়ে দিলেন আয়াস। আবারও নিচের গলায় পড়ে নিলেন উনি। আমি মিষ্টি হাসলাম। আমার হাসি দেখে তীক্ষ্ণ নজরে তাকালেন উনি। আমার হাসি নিভে যেতেই শীতল কণ্ঠে বলল, ডিড ইউ স্মাইল? আমি মৌনতা অবলম্বন করলাম। নিজের বাহু দিয়ে ধাক্কা দিলেন আয়াস। মৌনতা কিন্তু সম্মতির লক্ষণ। আমি না পেরে দূরে ছিটকে চলে এসে হেসে এলাম। রাগ নিয়ে দাঁড়িয়ে আছি গার্ডেনে, গাছগুলোতে পানি দিচ্ছি। মুখটা টমেটোর ন্যায় ফুলানো। নিজের কাজের জন্য সেই বেরিয়ে গেছেন আয়াস সকালে। এখনো ফেরার বা কল করার নাম অবধি নেই ওনার। কাজ করতে গেছেন নাকি মেয়েদের সঙ্গে পার্টি করতে, সেটাই বুঝতে বেগ পেতে যাচ্ছে আমার। সন্ধে হয়ে আসছে, তার সঙ্গে রাগটাও বাড়ছে। বাড়ির বাইরে রোডে গাড়ির হর্নের শব্দ পেয়ে তাকালাম আমি বাইরের দিকে। আয়াসেরই গাড়ি। অবশেষে ফেরার সময় হলো ওনার। মুহূর্তের মাঝেই মুখটা ফিরিয়ে নিলাম। তাতে আমার কি, থাকুক নিজের কাজ নিয়ে। আমাকে ভুল প্রমাণ করে দিয়ে গাড়ি থেকে নেমে এলেন রকি। রাগটা যেন চড়ে বসে গেল। রকি আমার দিকে এগিয়ে আসছেন। আমি গম্ভীরতার সঙ্গে বললাম, আপনার স্যার কোথায়? আসার সময় হয়নি? না, উনি তো এখন আসবেন না, মানে আপনাকে স্যারের কাছে যেতে হবে। আমার তীক্ষ্ণ চোখে তাকালেই উনি আবার বলল, পাছে পানি দেওয়া থামালাম আমি। চোখ ছোট ছোট করে বললাম, মানে স্যারের যে নতুন ক্লাব ওপেন হয়েছে না, ওইখানে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে পার্টির সমস্ত বড় আয়োজন হয়েছে। সেই সঙ্গে নতুন নতুন ড্রিঙ্কস আনা হয়েছে ওইখানে বিদেশে থেকে। সেসব টেস্ট করা হবে, যেটা বেস্ট সেটা পার্টিতে রাখা হবে। এইসব নিয়ে পার্টির আয়োজন। আপনাকে যেতে বলেছে, আমাকে বলেছে নিয়ে যেতে। আমি রাগ নিয়ে বললাম, আমি যাব না। না গেলে আমার খবর করে দিবেন স্যার, ভয়ার্থ গলায় বললেন রকি। আমি ছোট্ট শ্বাস ফেলতেই আবার বললেন, প্লিজ রেডি হয়ে নিন। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই আসছি। কথাটা বলে বাড়ির দিকে পা বাড়ালাম আমি। কালো আর লাল রঙের সংমিশ্রণের একটি শাড়ি পরে নিলাম। চুলটা বাঁকা করে খোপা করে নিলাম। সামান্য একটু কাজল পরে নিতেই বাইরে থেকে হর্ন বাজিয়ে তাড়া দিলেন রকি। হাতে চুড়ি, কানে দুল আর কোনো রকমের গলায় হার পরেই হাতে ফোন নিয়ে ব্যস্ত পায়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে। পার্টিতে পৌঁছতেই শুনতে পেলাম আশেপাশে রোমান্টিক আর সফট মিউজিক। পরিবেশটা শান্ত, অন্য পার্টির মতো হইচই নেই। আশপাশটা খুব সুন্দর করে সাজানো, রং বেরঙের লাইট জ্বলছে আর নিভছে। চারিপাশটা পর্যবেক্ষণ করতেই রকি একটা মেয়ের পাশে গিয়ে দাঁড়ালেন। মনে হয় এটা ওনার ওয়াইফ, বেশ মিষ্টি দেখতে। আমাকে ইশারায় হাই জানাতেই আমি পরিবর্তে মুচকি হাসি দিয়ে উত্তর দিলাম। আয়াসকে খুঁজে না পেয়ে তাদের দিকে এগিয়ে যেতেই কানে ভেসে এলো, ভালোবাসা একটা মিষ্টির মতো, একটা ভয়ানক মিষ্টি,
যেটা মুখে না দিলে পস্তাতে হয়। সবাই এই মূল্যবান মিষ্টিটা পায় না, হন্যি হয়ে খুঁজে, তবু পায় না। আর যে এই মিষ্টি পায় তার ডায়াবেটিসের মতো ভয়ানক রোগ কামড়ে ধরে মনে। এই মিষ্টির স্বাদ কাটাতে সারা জীবনটাও কম পড়ে যায়। সমধুর গলায় কথাটা বললেন আয়াস। স্টেজের সবার ওপরে চেয়ার নিয়ে বসে থেকে আমাকে ইশারা করে কথাগুলো বলে দিলেন উনি। সবাই চিৎকার দিয়ে হাততালি দিয়ে আমার দিকে তাকালো। আমি শুকনো হাসি দিলাম। আয়েশা নিচে নেমে এসে আমার হাতটা আলতো করে ধরতেই প্রথম দিন পার্টিতে এসে দেখা হওয়া জেসিকার নামক মেয়েটা বিস্ফোরিত গলায় বলে উঠল, সো শি ইজ দ্য লাকি গার্ল। আয়াস আমাকে ঘুরিয়ে নিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বললেন, ইয়েস, শি ইজ মাইন। জেসিকা মেয়েটা ঠাট্টা করে হাসলো। তারপর বলতেই নিজের সাদা রঙের চিকচিকে শাড়িটার আঁচল ঘাড়ে একেবারে তুলে পেট বের করে দিল। আমি হালকা কেশে অন্যদিকে তাকালাম। জেসিকা হেসে বলল, দেখতে হচ্ছে তো এই মেয়েটা তোমার যোগ্য কিনা। মেয়েটা ইনডিরেক্টলি আমাকে অপমান করলো সেটা বুঝতে বেশি বেগ পেতে হলো না আমার। সঙ্গে সঙ্গে আমি জবাব দিলাম, হু আর ইউ টু জাজ বাই ওর্থনেস। মেয়েটাও আগুনের মতো চলে উঠল, বলল, আমি আয়েশের ফ্রেন্ড। আয়াস তোমার ওয়াইফ তো দেখি ফানও বোঝে না। সো বোরিং ইয়ার, না জানি তুমি ওকে কি দেখে পছন্দ করলে। আয়াসের দিকে তাকিয়ে বলল, এবার আর আমাকে জবাব দিতে হলো না। আয়াসী শান্ত হয়ে বললেন, জেসিকা, শি ইজ নট আদার্স টাইপ, শি ইজ নট লাইক ইউ। তোমার মতো পেট দেখিয়ে নিজের হটনেস দেখিয়ে কিন্তু মোটেই ও আমায় ইমপ্রেস করেনি। ওর কাউকে ইমপ্রেস করার প্রয়োজনও নেই। ওকে দেখে যে কেউ মুগ্ধ হতে পারবে, তার প্রতি মত্ত হতে পারবে। শি ইজ ডিফারেন্ট। আমি মুগ্ধ চোখে তাকালাম ওনার দিকে। আমার দিকে তাকিয়ে চোখ টিপতেই আমি অন্য দিকে তাকালাম। হঠাৎ আমার হাত ধরে টেনে নিয়ে ডান্স ফ্লোরে নিয়ে এলো জেসিকা। আয়াস হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আমার হাত ধরে জোরে বলে উঠল, মিউজিক। মিউজিক চালু হলো। জেসিকা ধারালো কণ্ঠে বলল, দেখা যাক আয়াসের বাঘিনীর তেজ কতখানি। আমার হাত ধরে ঘোরাতে শুরু করলো জেসিকা। আমিও ঘুরে থেমে ওকে ঘোরাতে লাগলাম। আমি ওকে ঘোরাতে ঘোরাতে চলে এলাম বাড়ির কাছে। জেসিকা একা ঘুরতে ঘুরতে থেমে গেল। আমাকে না পেয়ে হাঁ হয়ে গেল সে। আমি হুঁ হাঁ করে হাসলাম। বাড়ির টুলে বসতেই আমার পাশেই এসে বসলো জেসিকা। হাতে একটা ড্রিঙ্কসের গ্লাস নিয়ে আমাকে দেখিয়ে বলল, নাও। আমি সরিয়ে বললাম, আমি করি না। আয়াসও এসে আমার পাশে ঘেঁষে দাঁড়ালেন। আয়াসের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বললেন, আয়াস তোমার বউ হয়েও ড্রিঙ্কস করতে পারে না, হাউ ফানি। রাগে কটমট করলাম আমি। তারপরেও শান্ত হয়ে হাতের কাছে থাকা একটা গ্লাস নিয়ে বললাম, চাইলে সবই পারি। জেসিকা গ্লাস মুখে দিয়ে বলল, লেটস সি। আমিও গ্লাস মুখে নিতেই আয়াস আটকে দিয়ে ভয়ের তো চেহারা দিয়ে বলল, এসবে অভ্যেস নেই। এসবে অতিমাত্রায় অ্যালকোহল মেশানো থাকে, খেলে কন্ট্রোল করতে পারবে না নিজেকে। যাই হোক, অপমান জিনিসটা একদম সহ্য করতে পারি না আমি। অসহ্য লাগে। মনে হয় গায়ে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এই আগুন নিভানোর জন্য পাল্টা জবাব আমাকে দিতেই হবে। আয়াসকে চোখ রাঙিয়ে বললাম, না আমি পারবো। কথাটা বলে আয়াসকে আটকানোর সুযোগ না দিয়ে চোখ বুজে এক ঢোক খেয়ে ফেললাম পানিটি। বেশি মাত্রায় মিষ্টি সেটা। খেয়ে হালকা মাথা চক্কর দিল, তবে থামলাই না। জেসিকা চিৎকার করে বলল, ওয়েটার, যত নিউ ড্রিঙ্কস এসেছে সব আমার সামনে হাজির করুন। আজ আয়াস চৌধুরীর বইয়ের সহ্য ক্ষমতা পরীক্ষা করা হবে। আয়াস ধমকের সুরে বলল, না না, ওসবের কোনো দরকার নেই। আনিশা, উঠো তো, বাড়ি যাব। না আমি এখন যাবো না। ওয়েটার দিন সব ড্রিঙ্কস। ওয়েটার সব ড্রিঙ্কস হাজির করলো। একটু ভয়ে ভয়ে একে একে সব ড্রিঙ্কস খেতে লাগলাম। এর মাঝে আমার থেকে কেড়ে নিতে গিয়ে দু একটা নিজেও খেয়ে ফেলেছেন আয়াস। 11 নম্বর গ্লাস হাতে নিতেই চোখ জোড়া দিয়ে সব অস্পষ্ট দেখতে পেলাম। টেবিলে মাথা লাগিয়ে দিলাম। ভরকে গেলাম আয়াসের থেকে ড্রিঙ্কস কেড়ে নিয়ে খেতে গিয়ে ওর মাথাটাও টলমলো করছে বটে। আনিশার মাথা উঠাতে নিলেই নিজের মাথা উঠিয়ে টলতে টলতে দাঁড়াই আনিশা। আয়াসের ভয় হচ্ছে, না জানি মেয়েটা এখন কি করবে। আনিশা হাসতে হাসতে জেসিকে মাতলামো করা গলায় বলল, আই উইন দ্য গেম। যা ভেবেছিল তাই হলো। ঢোক গিলল আয়াস। এখন কি হবে? এই মেয়েটাকে সামলাতে নির্ঘাত হিমশিম খেতে হবে। আয়াস আনিশার হাত ধরতে আনিশার চোখ মুখ জড়িয়ে হাতটা সরিয়ে নেয়। ভ্রু কুচকে বলে, কে আপনি? আয়াসের ভিমরি খাওয়ার উপক্রম। এবার কি নিজের স্বামীকেও ভুলে গেছে?
নেশার প্রভাবে স্বাভাবিক থাকার চেষ্টা করে আয়াস। পাশেই জেসিকা হাসছে। হাসতে হাসতে সে বলেই ফেলল, তোমার বউ আজ তোমাকে রোস্ট করে খাবে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আয়াস। আয়াস কপাল ভাঁজ করে আনিশার দিকে তাকিয়ে থাকে। বিরক্ত হয়ে বলে, তুমি সব কিছুর মূল। তোমাকে পরে দেখে নেব জেসিকা। আয়েশের কথায় আর এক দফা হেসে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে বসে পড়ে জেসিকা। আয়াস পাশে তাকাতেই আনিশাকে না পেয়ে ঘাবড়ে যায়। আশেপাশে চোখ বুলিয়ে নিতেই ভিড়ের মাঝে আনিশাকে নজরে পড়ে তার। টলতে টলতে ভিড়ের মধ্যে তরতর করে ঢুকে যাচ্ছে। পায়ের ক্ষতের জন্যে দৌড়েও যেতে পারছে না সে, তবে যথাসম্ভব দ্রুত পায়ে এগিয়ে গেল সেদিকে। ভিড় অতিক্রম করে যেতেই আনিশাকে পেয়ে ওর পেছনে গিয়ে দাঁড়ায় আয়াস। আনিশা সবে হাত ওপরে করে চিৎকার করে বলতে লাগলো, মিউজ। পুরো শব্দ বলার আগেই আনিশার মুখ চেপে ধরে আয়াস। আনিশার ঠোঁটে হাত দিয়ে বললেন, হুশ, কথা নয়, বাড়ি চলো। আনিশার মুখ থেকে হাত সরাতেই আনিশা বিরক্ত হয়ে বলে ওঠে, আমরা পার্টিতে ডান্স করব না? হ্যাঁ করবে তো, বাড়িতে যত ইচ্ছে করো, এখানে নয়। আনিশা আয়েশের হাত থেকে নিচের হাত ছাড়িয়ে নেয়। বাড়িতে তো পার্টি নেই, এখানে আছে। বাড়িতে একা একা নাচবো, ইটস সো বোরিং। কথাটা বলেই নাক সিটকায় আনিশা। আয়েশের মুখটা হয়েছে দেখার মতো। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে এবার। মেয়েটাকে জোর করে নিয়ে যেতে হবে, নয়তো পরিস্থিতি সামলাতে পারবে না। তাই নিজের দুর্বল হাত দিয়ে আনিশাকে সোজা করে কোলে তুলে নেয় আয়াস। আনিশা টলতে টলতে হঠাৎ হাওয়ায় ভাসতে শুরু করে। নিজেকে আয়েশের কোলে দেখে হাত পা ছুটতে শুরু করে সে। আয়েশের কষ্ট হচ্ছে, ডান হাতটা যেন ছিঁড়ে পড়বে। পায়ে ভীষণ চাপ পড়ছে। আশেপাশের কয়েকজন ফ্যালফ্যাল করে চেয়ে থাকে ওদের দিকে। আনিশা ইচ্ছে মতো চিৎকার করে বলে। সবাই আনিশা আর আয়াসকে দেখতেই ব্যস্ত। কেউ এগিয়ে আসার উপায় আছে? কাউকে এগিয়ে আসতে না দেখে আনিশা ঠোঁট উল্টে বাচ্চাদের মতো বলে, মানবতা আজ তোমার মাথার উপরে। রেগে মেগে বলে ওঠে আয়াস। মাথা নিচু করে পার্টি থেকে বের করে নিয়ে আসে আনিশাকে। রকিও পেছন পেছন দৌড়ে আসে। আনিশার অবস্থা দেখে চোখে মুখে বিস্ময় টেনে বলে ওঠে, ম্যাডামের কি হয়েছে স্যার? আয়াস আনিশাকে গাড়ির ভেতরে বসিয়ে দেয়। দরজা জানালা লক করে বলে, কিছু না, মাতাল হয়েছে। প্রথম নেশা করলে যা হয় আর কি। লিসেন রকি, তুমি এখানেই থাকো। আমি তো পার্টির মেইন গেস্ট, সবাইকে বলে তারপরেই আসছি। ম্যাডামকে দেখে রেখো প্লিজ। ও করছে, ও নিজেই বুঝতে পারছে না। রকি সম্মতি দিতেই ব্যস্ত পায়ে পার্টিতে ঢুকে যায় আয়াস। সামনের দিকে দুই হাত রেখে স্ট্রেট হয়ে সামনের দিকে তাকিয়ে ভদ্রভাবে দাঁড়িয়ে থাকে রকি। নক করার শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় সে। আনিশা চোখ বুজে জোরে জোরে কাছের জানালায় থাবা দিয়েই চলেছে। ভেতর থেকে কিছু একটা বলছে যা শুনতে পাচ্ছে না রকি। এক সময় জানালায় গাল লাগিয়ে দিয়ে নিস্তেজ হয়ে পড়ল আনিশা। রকি নিচের টাই ঠিক করে স্বস্তির সঙ্গে বলল, বাঁচা গেল। মিনিট পিছেক পরেই হন্তদন্ত হয়ে বার থেকে বেরিয়ে আসে আয়াস। এসেই আনিশাকে দেখে শান্ত হয় সে। রকির উদ্দেশ্যে বলে ওঠে, যাক, তাহলে কোনো ঝামেলা করেনি। না, তেমন কিছু করেনি স্যার, তবে যেটুকু করেছে বড়ই অদ্ভুত। আয়াস দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, মেয়েটাই অদ্ভুত। রকি বেশ উত্তেজিত হয়ে বলে, আয়াস হাতের দিকে তাকালো, তারপর স্বাভাবিক হয়ে বলল, যেভাবে একা ব্লিডিং শুরু হয়েছে তেমনই একা বন্ধ হবে। ইউ মে গো। তোমার ওয়াইফকে রেখে এসেছো আমি জানি। আমি বাড়ি যাব এখন, তুমিও পার্টিতে ফিরে যাও। কথাটা বলে ফিরে গেল রকি। আয়াস আনিশাকে দেখিয়ে তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকালো। বাড়িতে গিয়ে লক খুলে বসে পড়ল সে। আনিশার দিকে ঝুঁকে তৃষ্ণামাখা কণ্ঠে বলল, আর মনের ব্লিডিং, মনের রক্তক্ষরণের কি হবে? এই মনের রক্তক্ষরণ বন্ধ করার জন্য আমি যে আমার নিশা পাখিকে চাই, নিজের করে চাই। আদৌ কি পাবো তাকে?
বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে নজর সরিয়ে নিল আয়াস। যত দেখবে ততই নেশায় তলিয়ে যাবে সে। এখন নেশাতে ডুবে গেলে বাড়িতে যেতে পারবে না, তাই মুচকি হেসে গাড়িটা স্টার্ট দেয় সে। ঘরের ভেতরে এসে ক্লান্ত হয়ে আনিশাকে শুইয়ে দেয় আয়াস, নিজেও বসে পড়ে। নিজের কোট খুলে ছুঁড়ে মারে এক পাশে। কোটের ডান হাতা রক্তে ভিজে চিপচিপে হয়ে গেছে। নেভি ব্লু শার্টের হাতাটারও একই অবস্থা। না ব্যান্ডেজ মনে হচ্ছে চেঞ্জ করতেই হবে। একে একে শার্টের বোতাম খুলতে লাগলো সে। ফার্স্ট এইড বক্স নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। ব্যান্ডেজ খুলতেই রক্তমাখা চারপাশ থেকে চোখ মুখ শুকনো হয়ে গেল ওর। তুলো দিয়ে আস্তে ধীরে পরিষ্কার করে আনিশার দিকে তাকালো। মেয়েটা চোখ বন্ধ করে গভীর ঘুমে। আজ সজ্ঞানে থাকলে নিশ্চয়ই চিন্তিত হয়ে পড়তো মেয়েটা। হালকা হেসে নিজের ব্যান্ডেজ কোনো রকমে করে নিল আয়াস। ব্যান্ডেজ শেষ করে বেডের দিকে ঘুরতেই থেমে গেল আয়াস। সূক্ষ্ম নজরে চেয়ে আছে আনিশা। এই মেয়েটা ঘুম থেকে উঠল কখন? আনিশা কাছ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি না ঘুমিয়েছিলে? আনিশা হাই তুলল। তারপর আবারও এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আয়াসের বুকের দিকে। আয়াস নিজের বুকের দিকে তাকিয়ে দেখল সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিকই তো আছে। এই মেয়েটাকে একদম সুবিধের মনে হচ্ছে না। গালে হাত দিয়ে বসে আছে ও। আয়াস আবারও প্রশ্ন ছুড়ে দেয়, কি দেখছো নিশা পাখি? ভীতু চেহারা নিয়ে বলল। আনিশা চুপ থাকতে থাকতে হুট করে বলল, চিকেন গ্রিল। আয়েশার চোখ জোড়া ছানা পড়া হয়ে যায়। আনিশার মাথা নির্ঘাত গেছে। হোয়াট? নিজের গায়ের সঙ্গে হাত লেপটে ধরে আয়াস মেয়েদের মতো। আনিশা জিহ্বা দিয়ে ঠোঁট ভিজাচ্ছে। কি মতলব এই মেয়েটার? বেড থেকে উঠে টলতে টলতে এগিয়ে আসে আনিশা। আয়াস পিছিয়ে যায়। আনিশা আয়াসের বুক থেকে হাত সরিয়ে বলে, আপনি না আমার পর, তাহলে দূরে দূরে থাকছেন কেন? বিষম খাই আয়াস কাঁচতে কাঁচতে বলে, তুমি আমাকে চিনতে পারছো? পারবো না কেন? তুমি তো আমার হট আর হ্যান্ডসাম বর। এবার বুকে হাত দিয়ে কাঁচতে শুরু করে আয়াস। আনিশার পিঠে কিল মেরে বলে, আপনি ঠিক আছেন? তুমি ঠিক আছো? আনিশা কথার জবাব দেয় না। প্রসঙ্গ পাল্টে নেশা ভরা গলায় বলে, আপনি বলেছিলেন না বাড়িতে আসলে ডান্স করতে? হ্যাঁ বলেছিলাম তো। তাহলে মিউজিক কই? আয়াস মনে মনে ভাবে, এটা তো বাড়ি, দেখার মতো সে ছাড়া কেউ নেই। আনিশা যা করছে করতে দেওয়া ভালো, নয়তো হিতে বিপরীত হতেও পারে। তাই হাত দিয়ে ইশারা করে মিউজিক বক্স দেখিয়ে দেয় সে। আনিশা নাচার ভঙ্গিতে গিয়ে মিউজিক বক্সের রিমোট নিয়ে গান স্টার্ট করে। নিজেও মুখে মুখে গাইতে লাগে। আয়াস মাথা নিচু করে বসে আছে। আনিশা মনের সুখে নাচছে। মাঝে মাঝে আয়াসকে টানছে। আয়াস একবারের জন্যেও দেখছে না আনিশাকে। আনিশাকে এই অবস্থায় দেখতে চায় না সে। হৃদয়ে কম্পন জাগাতে চায় না সে। একসময় আয়াসের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আনিশা। আয়াসের চোখে ঠোঁটে হাত বুলিয়ে দেয়। আয়াস কাঁপতে শুরু করে আনিশার স্পর্শে। মুখ ফিরিয়ে নেয়। আনিশা আয়াসকে নিজের অজান্তেই জড়িয়ে ধরে। আয়াস এক অজানা শান্তি অনুভব করে। সজ্ঞানে না হোক, নেশার ঘোরে হলেও তো সে জড়িয়ে ধরেছে। আনিশা বিড়বিড় করে বলে, আপনি আমাকে ভালোবাসেন না তাই না? আয়াস হাসে আনিশার কথায়। আনিশাকে এক হাত দিয়ে জড়িয়ে বলে, এমনটা কেন মনে হলো? তাহলে সব সময় বলেন কেন যে আমি আপনার বন্ধনে শুধু 1 বছরের জন্যই আছি? আপনি শুধু 1 বছরের জন্য আমাকে আপনার আগুনে পোড়াতে চান? আনিশার কণ্ঠে এক পাহাড় অভিমান। আয়াস বিস্ময়ের সর্বসীমানায় ভাসছে। এ কোন আনিশা? তুমি কি সারা জীবনের জন্য আমার আগুনে পড়তে চাও নিশা পাখি? চাই তো, কিন্তু আপনার কথায় মন খারাপ হয় অনেক। আয়াস আনিশার চুলে চুমু খায় আর বলে, ঠিক আছে আর বলবো না। আই লাভ ইউ। আয়েশের প্রত্যেকটা শিরা উপশিরা থেকে শুরু করে হৃদয় পর্যন্ত ঝড় সৃষ্টি হয়। ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসার শব্দ শুনতে বুঝি এমনই লাগে। কাপা কাপা গলায় সে বলে, কি বলে তুমি? এবার নিরুত্তর আনিশা। ওর চোখ জোড়া বুঝে আসে। সুন্দর গান এখনো বাজছে। জানালা দিয়ে হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে ওদের দুজনকে। এমন অবস্থায় কিছুক্ষণ থাকার পর আচমকা আনিশা আয়াসকে সজোরে ধাক্কা মেরে ফেলে দেয়। ভ্যাবাচেকা খেয়ে যায় আয়াস। আনিশা আয়াসের ওপর শোয়া হয়। আয়াসের বুকে চুমু খায়। আয়াস বারবার ঢোক গিলে সব হজম করছে। এই মেয়েটাকে শান্তি দেবে না? ও যে ড্রাঙ্ক। ও এমন করলে তো আয়াস বেশি করে তার প্রেয়সীকে চাইতে শুরু করবে। একটু পর আনিশা সজোরে আয়াসের বুকে কামড় বসিয়ে দেয়। চিৎকার করে ওঠে আয়াস।
আনিশা অসহায় মুখে বলে, গ্রিলের মাংস উঠলো না কেন? এই মেয়ে, আমার বুককে তোমার গ্রিল মনে হয়? দেখি সরো, আমি এক্ষুনি জামা পরবো। আনিশা এক বিন্দু সরল না, বরং একটু এগিয়ে এসে আয়েশের 2 গালে গভীর চুমু খেলো। আয়েশ বড় বড় শ্বাস ফেলছে। ও মনে মনে যেসব চাইতো সব পেয়ে যাচ্ছে তার নিশা পাখির কাছ থেকে, কিন্তু ও তো নিজের কন্ট্রোলেই নেই। ভালোবাসা একটা মিষ্টির মতো, একটা ভয়ানক মিষ্টি, যেটা মুখে না দিলে পস্তাতে হয়। সবাই এই মূল্যবান মিষ্টিটা পায় না, হন্যে হয়ে খোঁজে, তবুও পায় না। আর যে এই মিষ্টি পায় তার ডায়াবেটিসের মতো ভয়ানক রোগ কামড়ে ধরে বনে। এই মিষ্টির স্বাদ কাটাতে সারা জীবনটাও কম পড়ে যায়। সত্যিই তাই, আমি যে এই ভয়ানক রোগে আক্রান্ত হয়েছি। আমার এই রোগ থেকে উদ্ধার পাওয়ার একমাত্র ঔষধটা আপনি। হ্যাঁ বুঝছি, এখন উঠো দেখি, অনেক রাত হয়েছে সুইটহার্ট, ঘুমাবে না? আনিশা এদিক ওদিক মাথা নাড়ায়, এর মানেও ঘুমাবে না। আয়াস কপাল ধরে শুয়ে থাকে। রাত বাড়তে থাকে আনিশার ভালোবাসায় ভরা পাগলামো। আয়াসও একসময় নেশায় মগ্ন হয়ে পড়ে। এড়িয়ে যাওয়ার ক্ষমতা পাচ্ছে না আয়াস। ঘড়ির দিকে তাকায় সে, ঘড়িতে 11:50। ভালোবাসার জন্য আলাদা দিন হয় এটা আয়াস একদমই বিশ্বাস করে না, সেটা ঠিক। তবে আনিশা এই দিনে তার ভালোবাসা উপহার করবে এটা তার ভাবনার বাইরে ছিল। দিনটাকে স্পেশাল করে তুলেছে আনিশা অজান্তে। সেদিনের রাতটা ছিল যে ভালোবাসায় ভরা। এক ফালি অর্ধচাঁদ সাক্ষী হয়েছিল তাদের ভালোবাসায়। সেদিন এক শীতল হাওয়া বয়ে গিয়েছিল তাদের ঘরে, তা করে তুলেছিল মোহময়। সবে শাওয়ার নিয়ে বের হয়েছি। আয়াসকে বিষণ্ণ দেখে ভ্রু কুঁচকে ফেললাম আমি। মাথার চুলে টাওয়েল বেঁধে এগিয়ে আসতেই উনি হুট করে অপরাধী কণ্ঠে বললেন, সরি। কপালটা ভাঁজ হয়ে এলো আমার। কিসের কারণে সরি বলছেন সেটা আদেও আমার বোধগম্য হচ্ছে না। কিছুক্ষণ ভাবতেই মনে পড়লো রাতের কথা। অনুসন্ধানী নজরে তাকালাম, আর চোখে একবার আয়নার দিকে তাকাতেই নিজের উজ্জ্বল শ্যামলা মুখে লাল আভা দেখলাম। টকবকে রক্ত যেন বেরিয়ে আসবে গাল থেকে। নিজেকে শান্ত রাখতে গিয়েও পারলাম না। কম্পিত গলায় বললাম, সরি কিসের জন্য? আয়াস আমার হাত ধরলেন, বরাবরের মতো আমাকে কাছে আনলেন। আমাকে কাছে এনেই যেন কথা বলার ওনার স্বভাব। আমতা আমতা করে বললেন, রাতের ব্যাপারটা নিয়ে তুমি তো ড্রাঙ্ক ছিলে, কিন্তু আমি তো ড্রিঙ্ক করেও ঠিক ছিলাম। তাও কি করে এত বড় একটা ভুল আমার দ্বারা হয়ে গেল? আই ডোন্ট নো, ইটস মাই ফল্ট। হাতটা ছাড়িয়ে নিলাম আমি, পিছিয়ে দূরে সরে এলাম। ওনার মুখে কালো মেঘের ছায়া দেখা দিল। দরজার কাছে এসে দাঁড়ালাম, লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বললাম, দ্যাটস নট ইউর ফল্ট, দ্যাটস মাই ফল্ট অলসো। আমরা স্বামী স্ত্রী। এতদিন হয়তো আমাদের মাঝে তেমন সম্পর্ক ছিল না, তবে হয়েছে গত রাতে। এতে আমার কোনো অভিযোগ নেই, রাগও নেই। কে বলতে পারে, দেখা যাচ্ছে একদিন আমার মন থেকে ঘৃণার পর্দাটা উঠে গেল, ভালোবাসা ঘৃণার থেকে ঘৃণার শব্দটা মুছে গেল, আর আপনার লাভ অর রিভেঞ্জ গেমে লাভ জিতে গেল। কথাটা বলে দাঁড়ালাম না এক মুহূর্ত। এখানে আয়েশের সামনে থাকলে নির্ঘাত দমবন্ধ হয়ে মারা যাব। এলোমেলো পা ফেলে বেরিয়ে এলাম। বাইরে এসে সর্বশেষ প্রান্তের খোলা বারান্দায় দাঁড়ালাম আমি। মুক্ত আকাশ, খোলা হাওয়া। আজকে পরিবেশটাই যেন অন্যরকম, মধুর পরিবেশ। চোখ বুঝলাম, চোখের সামনে ভেসে উঠল ভালোবাসাময় রাতটি। কাল রাতে যখন ঘুম থেকে উঠলাম তারপর থেকে নেশা একটু কেটে গিয়েছিল। আমার কথা বলার প্রতি নিয়ন্ত্রণ ছিল না ঠিকই, তবে কাজের প্রতি যথেষ্ট নিয়ন্ত্রণ ছিল। চাইলে আয়েশকে আটকাতে পারতাম, নিজেকে আটকাতে পারতাম, তবে ওনার উষ্ণতায় মুড়ি দিতে ইচ্ছে করছিল। মুখটা ঢাকলাম আমি হাত দিয়ে। পায়ের ধূপধাপ শব্দে হাতটা নিচে নামিয়ে ঘুরে তাকাতেই আয়েশকে হুট করে দেখতে পেয়ে চমকে উঠলাম। সো নিশা পাখি, ইউ নো হোয়াট, তুমি আমাকে একটা শক দিচ্ছ। কালকে একটা শক, আজ তার বেশি শক দিলে। এই শকের কারণে মনে হচ্ছে আমাকে মেন্টাল হসপিটালে ভর্তি হতে হবে। হাসতে গিয়েও থেমে গেলাম ওনার উন্মাদে ভরা গলায় শুনে। আমার পিঠে হাত দিয়ে নিচের দিকে টেনে নিলেন উনি। হুমড়ি খেয়ে পড়লাম ওনার গায়ে। উনি কপালে কপাল ঠেকিয়ে দিলেন। আমি ওনার দুচোখে তাকালাম। শীতলে মোড়ানো গলায় বলে উঠলেন, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম
আমার সর্বনাশ। এর আগেও এই কথাটা আমি শুনেছি ওনার মুখ থেকে, তখন ঘৃণা ছাড়া অন্য কিছু খুঁজে পাইনি ওনার কথার মধ্যে, কিন্তু আজ মনে হচ্ছে এই দুটো বাক্যের মাঝে কোনো ভয়ানক অনুভূতি লুকায়িত আছে। কেন মনে হচ্ছে? কারণ এই অনুভূতি বীজ আমার মনেও গাঁথা হয়েছে বলে। আমাকে বাকরুদ্ধ দেখে আয়াস চমৎকার হাসি হেসে বললেন, অবশেষে আমার সর্বনাশ তুমি করেই দিলে নিশা পাখি। প্রথমে চোখ দিয়ে করেছো, তারপর ভালোবাসা দিয়ে। থামলেন আয়াস। আমার চোখ মুখে ফু দিতেই চোখ বন্ধ করে ফেললাম আমি। চোখের পাতায় আলতো চুমু দিলেন আয়াস সঙ্গে সঙ্গে, তারপর আবার বলতে শুরু করলেন, তোমার চোখ মুখে লাল আভাই কি তবে এই ভালোবাসার সংকেত? ছিটকে এলাম আমি। বারান্দার কোণার এক রেলিং ধরে দাঁড়ালাম। পড়ছে ঘন ঘন নিঃশ্বাস। আমার কাঁধে পড়ছে আয়াসের ঘন নিঃশ্বাস। আমার কাঁধে এবার মাথা রাখলেন উনি। নিশ্চুপ আমি। এক হাত দিয়ে অন্য হাতের আঙ্গুল বুলাচ্ছি। কতদিন এইভাবে পালিয়ে বেড়াবে? আমি তবুও নিশ্চুপ। আর কতদিনই বা নিশ্চুপ থেকে কাটাবে? আগে অন্তত ঘৃণার অনুভূতিটা প্রকাশ করতে, তবে লাস্ট কয়েকদিন ধরে সেটাও প্রকাশ করছো না, আবার ভালোবাসাও প্রকাশ করছো না। এর কারণ কি নিশা পাখি? জানি না। ছোট্ট করে উত্তর দিয়ে চুপ হয়ে গেলাম আমি। আয়াসের হাসির শব্দ পেলাম। অন্যমনস্ক হয়ে বললেন, একদিন সব জানবে, তবে দেখবে প্রকাশ করার জন্য আমি থাকবো না পাশে। মনটা কু গেয়ে উঠল। হঠাৎ এমন কথা যেন মনটাতে গিয়ে তীরের মতো বিঁধল। সঙ্গে সঙ্গে বিদ্যুতের গতিতে ঘুরে আয়াসের দিকে তাকালাম। অজানা আশঙ্কায় দীর্ঘ নিঃশ্বাস পড়ল। আমার ভয়ার্থ চোখ দেখে চোখ মুখ ভার হয়ে আসে আয়াসের। আমার গাল আলতো করে ব্যাকুল হয়ে বলেন, এমন পাল্টে গেল কেন চেহারার রং? ঠিক আছো তুমি? আমার চোখে মুখে হাত দিয়ে টেম্পারেচার মাপার চেষ্টা করলেন উনি। আমি গাল থেকে ওনার হাত নামিয়ে নিলাম। থমথমে গলায় জবাব দিলাম, ঠিক আছি আমি। আপনার অফিসে যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে। শাওয়ার নিয়ে রেডি হয়ে নিন। আমি ব্রেকফাস্ট করার জন্য হেল্প করতে যাচ্ছি আন্টিকে। কথাগুলো বলে আয়াসকে এড়িয়ে এলাম সম্পূর্ণভাবে। ওনার সামান্য একটা ভিত্তিহীন কথা আমাকে বিষণ্ণ করে তুলেছে। রান্নাঘরে গিয়ে আন্টির সঙ্গে কাজে হাত লাগালাম আমি। আন্টি পানি গরম করতে লাগলেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, গরম পানি দিয়ে কি করবেন? কফি বানাবো ছোট আপু। ছোট ভাই তো সারাদিন এখানে সেখানে কাজে দৌড়াদৌড়ি করেন, তাই সকালে কফি খান। এটা জানি উনি সকালে কফি খান। আচ্ছা, আপনি অন্য কাজ করুন, আমি কফি বানাচ্ছি। আন্টি সরে এলেন। আমি কফি বানিয়ে নিলাম ঝটপট। নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা মাত্র। কাজ করতে করতে হঠাৎ আয়াসের বলা কথাগুলো মনে পড়ল। ওনাকে সত্যিই আমার ভাই শ্যুট করেছে, আর মায়ের সাথে এতটা বাজে ব্যবহারও করেছে আমার ভাই। মানতে বেজায় কষ্ট হচ্ছে। আয়াসের প্রমাণের আশায় আছি। প্রমাণ তো আমার চাই। কফি বানানো শেষ করে গরম গরম কফি নিয়ে এলাম ঘরে। আয়াস প্যান্ট পরে দাঁড়িয়ে আছেন। আয়নায় নিজের বুকে হাত বোলাতে দেখে সন্দেহী চোখে তাকালাম আমি। কফি নিয়েই এগিয়ে গেলাম ওনার দিকে। পাশে দাঁড়িয়ে দেখলাম ওনার ধবধবে ফর্সা বুকে লাল লাল অসংখ্য দাগ, না হলেও 8 থেকে 10টার মতো। আকপাচ না ভেবে জিজ্ঞেস করলাম, এ কি, আপনার বুকে কি হয়েছে? কোনো পোকা কামড়েছে নাকি? আগে বলবেন না? মেডিসিন দিতে হবে তো। কোনো ভয়ানক আর বিষাক্ত পোকা হলে? এক নিঃশ্বাসে গড়গড় করে কথাগুলো বলে থামলাম। পুরো কথাগুলো কফির মগ ঘোরাতে ঘোরাতে মাথা নিচু করে বলছিলাম। আয়াসের দিকে তাকাতেই ওনার অদ্ভুত চাহনি দেখে ভরকে গেলাম। আমি কি ভুল কিছু বললাম? কনফিউজড হয়ে বললাম, এভাবে তাকিয়ে আছেন কেন? আয়াস কড়া গলায় বললেন,